দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলভ কোন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসে সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর জ্বর। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক আল আমিন মৃধা, অধ্যাপক আর এম আর খান, শিশু হাসপাতাল মিরপুর। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডক্টর আবু সাইদ শিমুল। দর্শক, এখন কিন্তু দেখা যাচ্ছে একদিন প্রচণ্ড গরম পড়ছে, আবার দেখা যাচ্ছে পরের দিনে বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি হতেই থাকছে। এই সময় কিন্তু শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে। বিভিন্ন ধরনের জ্বর হতে পারে, ভাইরাস জ্বর, টাইফয়েড। কী কী কারণে জ্বর হচ্ছে, এ থেকে বাঁচার উপায় কী, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক আল আমিন মৃধা। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। একটু যদি আসলে বলতেন এই সময়ে যে একটা দেখা যাচ্ছে গরম ঠান্ডা একটা অনুভূতি, এই সময় বাচ্চাদের কোন কোন ধরনের জ্বর হয় বা জ্বরের কারণগুলো কী কী? এখন যেসব জ্বর হয় তার ভিতরে সবচেয়ে বেশি জ্বর হয় ভাইরাল ফিভার। ভাইরাল ফিভারের এটা আজ সবসময় যে হয় তার ভিতরে তো এটা আছে। এছাড়াও দেখা যায় যে ডেঙ্গি ফিভার, চিকনগুনিয়া ফিভার, এটাও এক ধরনের ভাইরাল ফিভার। এবং ব্যাকটেরিয়াল ফিভারের ভিতরে মেইনলি কিন্তু আমাদের ঢাকা শহরে এন্টারিক ফিভার হচ্ছে সবচেয়ে টাইফয়েড ফিভার, আমরা হচ্ছে সহজ কথায় বলি যে টাইফয়েড ফিভার। এই কয়েকটা জ্বরই কিন্তু আমাদের হচ্ছে মূলত ঢাকায় সবচেয়ে বেশি হয় এবং অন্য জায়গাগুলোতেও এই জ্বরগুলো বেশি। জি, আমরা গত সপ্তাহে আসলে ডেঙ্গু নিয়ে আলাপ করেছি, তবু যদি আমাদের দর্শকদের একটু যদি বলতেন ডেঙ্গুর লক্ষণগুলি কি 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 শিশুদের ক্ষেত্রে? হ্যাঁ, আমাদের যে শিশুদের প্রথমে আমরা মনে রাখবো জ্বরের এটা প্রচণ্ড জ্বর আসে, মাথা ব্যথা করে, গা ব্যথা করে, গিরা ব্যথা করে এবং দেখা যায় যে বাচ্চারা খুব তাড়াতাড়ি হচ্ছে নেতিয়ে পড়ে, অসুস্থ হয়ে যায়। এইরকম যদি জ্বর হয় তাহলে সাধারণত আমরা মনে করবো যে ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, অন্য ভাইরাল ফিভারগুলো হয় কিন্তু ডেঙ্গি জ্বরের মতো এতটা বেশি হয় না। পাশাপাশি আবার হচ্ছে কয়েকদিন চলে গেলে দেখা যায় গায়ে র্যাশ আসতে পারে, হ্যাঁ, অন্য কোনো জায়গায় যদি রক্তক্ষরণ হয় এইগুলো হতে পারে। সবচেয়ে মজার ব্যাপার যে এবার কিন্তু হচ্ছে শুধু ঢাকা কেন্দ্রিক কিন্তু ডেঙ্গি জ্বর নাই, এবার কিন্তু দেখেন বরগুনা, ভোলা এগুলো জায়গাতে অনেক বেশি ডেঙ্গি জ্বর। দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর বলেছেন যে ভোলা, বরিশাল বা এই অঞ্চলটাতে কেন জানি এবার আপনারও নিশ্চয় অভিজ্ঞতা রয়েছে, আমাদের ডেঙ্গু রোগের সংখ্যা অনেক বেশি। সুতরাং একসময় যেমন মনে করা হতো ডেঙ্গু আসলে ঢাকার রোগ, শহর কেন্দ্রিক রোগ, সেটা কিন্তু সেটা না। সুতরাং এই অনুষ্ঠান যারা দেখছেন ঢাকার বাইরের যারা, বিশেষ করে তাদের ক্ষেত্রে আমরা বলবো যে ঢাকার চেয়ে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আরও বাইরের বেশি হচ্ছে আসলে। এবং যেহেতু ওখানের মানুষজন অতটা আসলে প্রস্তুত না, চিকিৎসা ব্যবস্থাও আসলে যারা চিকিৎসা দিচ্ছে তারাও দেখা যাচ্ছে যে অতটুকু আসলে ওরিয়েন্টেড না ডেঙ্গু দেখতে। সেই জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জটিলতার সংখ্যা বাড়ছে। কিন্তু একটা বিষয় বলবেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ইদানিংকালে বড়দের বা ছোটদেরও জ্বরের সাথে প্রচণ্ড গায়ে ব্যথা হচ্ছে, যে মাথা ব্যথা, শরীরে প্রচণ্ড ব্যথা। এটা কি কারণ হতে পারে? এটার কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে শুধু ডেঙ্গি জ্বরে না, এখন কিন্তু চিকনগুনিয়া ফিভার যেটা সেটাও হচ্ছে। দেখা যায় চিকনগুনিয়া ফিভারের বিশেষত্ব এই যে অনেক বেশি গিরায় ব্যথা, এবং যে গিরায় ব্যথাটা হয় অসহ্য রকম গিরায় ব্যথা। পাশাপাশি অন্য সবগুলোই কিন্তু ডেঙ্গি জ্বরের মতোই হয়, কিন্তু এখানে হচ্ছে গিরা, হাতে পায়ের গিরার ব্যথাটা অনেক বেশি হয়। ইভেন এমনই এসে বলে যে সে হচ্ছে হাত করতে মুষ্টি করতে পারে না, এবং দৈনন্দিন কাজ করতেও তার অসুবিধা হয়। এইরকম যদি হয় তাহলে কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে যে এরকম মশাবাহিত আর একটা হচ্ছে যে জ্বর, সেটা কিন্তু চিকনগুনিয়া ফিভার। এবং এই চিকনগুনিয়া ফিভারগুলো কিন্তু ডেঙ্গি জ্বরের তুলনায় একটু কিছুটা বলা যায় যে আমাদের জন্য অতটা ভয়ানক না, প্লেটলেটটা তো কমে যায় না, কিন্তু সাফারিংসটা বেশি, অনেক দিন পর্যন্ত গিরা ব্যথা থাকে এবং অনেকে দেখা যায় 2 মাস 3 মাস 4 মাস তার থাকে, এবং দেখা যায় দৈনন্দিন কাজও কিন্তু অনেকে হাত দিয়ে করতে পারে না। এটাই হচ্ছে জ্বর ছাড়ার পরও উনি অফিসে যে কাজ করবেন সেই শক্তিটা হতে পারে না, ব্যথাটা দৈনন্দিন কাজ করতেও তার অসুবিধা হয়। এক্ষেত্রে আসলে চিকিৎসা মানে ঘরোয়াভাবে বা চিকিৎসা ব্যবস্থাটা কি যদি একটু বলতেন? আমরা যদি চিকনগুনিয়ার কথা বলি, আমরা এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা জ্বরের যে চিকিৎসাটা, সেই জ্বরের চিকিৎসাই করব। জ্বর ভালো হয়ে গেলে বা জ্বরকালীন যদি গিরা ব্যথা অনেক বেশি হয়, তাহলে চিকনগুনিয়া আমরা নিশ্চিত করার পরে আমরা কিন্তু এখানে ব্যথার ওষুধ ব্যবহার করতে পারি। আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে এটা আগে নিশ্চিত হতে হবে যে এটা ডেঙ্গু না, এটা ডেঙ্গু না, কারণ দুটার চিকিৎসা কিন্তু একটু বিপরীত। বিশেষ করে আমরা যে জ্বরের যে প্লেটলেট কমে যাওয়ার একটা প্রবণতা থাকে এবং ব্যথার নাশক দেয়া যাবে না,
এটা যে নিশ্চিত হওয়া যায় তাহলে কিন্তু ব্যথানাশক এই ক্ষেত্রে দেওয়া যাবে, এই ক্ষেত্রে দেওয়া যাবে। মানে সাধারণ যে আমরা প্যারাসিটামল খাই তার বাইরেও যে একেবারেই যেগুলি পিওরলি ব্যথার ওষুধ, যদি অন্য কোনো সমস্যা না থাকে, কিডনির সমস্যা বা অন্য কোনো সমস্যা না থাকে, বিশেষ করে আইবুপ্রোফেন জাতীয় ওষুধগুলো এখানে কিন্তু ব্যবহার করা যায়। শিশুদের ক্ষেত্রেও কি এগুলি ব্যবহার করতে পারি? হ্যাঁ, শিশুদের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এই সময় আসলে ভাইরাস জ্বর আপনি বলছেন যে খুব হচ্ছে, আসলে শিশুদের ক্ষেত্রে ভাইরাস জ্বর হওয়ার প্রবণতার বিষয় হওয়ার কারণ কি? প্রবণতা এই জন্যই বেশি যে শিশুরা তো হচ্ছে একটু ইমিউন দিকে পিছিয়ে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু হচ্ছে বড়দের তুলনায় পিছিয়ে থাকে। আর একটা হচ্ছে বড়রা বারবার কিন্তু হচ্ছে ভাইরাস জনিত অসুখে কিন্তু তাদের দেহের একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, ছোটবেলা থেকে হয়ে যায়, জ্বর হতে হতে, যার জন্য কিন্তু ছোটদের কিন্তু এরকম হয় না। ছোটদের দেখা যায় যে যত বেশি ছোট তত কিন্তু জটিলতা বেশি। তো আমরা এই জন্য কিন্তু হচ্ছে বাচ্চাদের সবচেয়ে বেশি আর বাচ্চাদের আর একটা প্রবণতা থাকে যে এই যে গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি, এগুলো কিন্তু আউটডোর গেম যখন চলে যায় তখন ভাইরাসগুলো সহসাই বাচ্চাদের কাছে পৌঁছতে পারে, যেটা বড়দের কাছে হয়তো পৌঁছে না। এই যে আরেকটা বিষয় যে একটা খুব গুরুত্বপূর্ণ, যখনই বাচ্চাদের জ্বর হয়, সেটা যে জ্বরে হয়, মা বাবারা খাওয়া দাওয়া নিয়ে আসলে একটু প্রশ্ন করেন যে কি খাবে, পানি কতটুকু খাবে বা খাবার দাবার কি হবে, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সলভ করো অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর জ্বর এবং আমরা সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক আল-আমিন মৃধা। আমরা আলাপ করছিলাম যে শিশুর জ্বর নিয়ে, আপনি অনেক খুব সুন্দরভাবে বলেছিলেন কেন শিশুদের ভাইরাস জ্বর হচ্ছে। আমরা বিরতির আগে যেটা প্রশ্নটা রেখেছিলাম, মা বাবাদের এটা থাকে জ্বরের তো বিষয় রয়েছে, কিন্তু খাওয়া দাওয়াটা কি হবে এই সময়? যে কোনো জ্বরেই বাচ্চার খাওয়া দাওয়া আসলে কি কেমন হওয়া উচিত? জ্বরের যে প্রথম যে অসুবিধা সেটা কিন্তু বাচ্চার খেতে পারে না, বাচ্চার হচ্ছে খাওয়ার রুচিটা থাকে না, এবং হচ্ছে জ্বরের যে অর্গানিজমগুলো, ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হলো, এটা থেকে দেহের যে অংশটাকে ক্ষতি করে সেটা কিন্তু বাচ্চার ওই যে আমাদের যে স্যাটাইটি সেন্টার, যে ক্ষুধার যে ভাবটা, এটা কিন্তু নষ্ট করে ফেলে, যার জন্য বাচ্চা কিন্তু খেতে চায় না। তো এই অবস্থায় আমরা মনে রাখবো যে কোনো কিছু খাবারে কিন্তু বারণ নেই এখানে, কিন্তু বাচ্চা খেতে পারে না এবং দেহ চায় না জন্য কিন্তু খেতে পারে না। জ্বরটা ভালো হয়ে গেলেই কিন্তু ওই অবস্থা থেকে সে চলে আসে। আমরা মনে রাখবো এরকম বাচ্চাদেরকে তরল খাবারগুলো আমরা বেশিবার দিব। যেসব বাচ্চা বুকের দুধ খায় আমরা বলবো তাদেরকে বেশিবার বুকের দুধ খাওয়ানো, এবং বুকের দুধ ছাড়া যারা একটু 6 মাসের পরের বাচ্চা, সেগুলো হচ্ছে যে কোনো পানীয় খাবারগুলো দেওয়া। যেমন ডেঙ্গি জ্বর হলে বলা হয় যে ইভেন খাওয়ার স্যালাইনও তাদেরকে খাওয়ানো যায় জ্বরের সঙ্গে। এছাড়াও হচ্ছে লেবুর পানি, শরবত, এগুলো যদি আমরা খেতে দিই তাহলে কিন্তু বাচ্চার দেখা যায় যে পানীয়গুলো ঠিক মতো দেহের পেলেই বাচ্চাটা ঠিক হয়ে যায়। অনেকে দেখা যাচ্ছে, জি বলুন, আপনি বলুন। হ্যাঁ, এছাড়া হচ্ছে প্রোটিন জাতীয় খাবারগুলো বাচ্চাকে বারবার দেওয়ার জন্য চেষ্টা করা লাগে। আমাদের সহজলভ্য যেগুলো প্রোটিন আছে সেগুলোর মধ্যে মাছ, মাংস, ডিম, এই কটা কিন্তু সবচেয়ে বেশি ঘরোয়া প্রোটিন। এগুলো বাচ্চাকে হচ্ছে যেটা পছন্দ করে সেইরকম খাবারগুলো যদি উপস্থাপন করা হয় তাহলে কিন্তু বাচ্চা খেয়ে দেখা যায় শক্তি পায়। আচ্ছা, এই যে এই সময় দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে খেয়ে শক্তি পায়, অনেকেই দেখা যাচ্ছে যে এই সময় ফল খাওয়াতে চায়, কমলা, মালটা বা এইসব, এগুলো একদিক দিয়ে হচ্ছে যে হ্যাঁ এই সময় খাওয়ানো উচিত, কিন্তু খাওয়াতেই হবে, বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম না, যদি পায়, ফ্রেশ ফল যদি পায় তাহলে যেন খাওয়ায়, কিন্তু এমন ফল আমরা খাওয়াবো না যেগুলো হচ্ছে প্রিজারভেটিভ দিয়ে অনেক দিন আগে করা আছে, এগুলো ফলগুলো চয়েস করা ঠিক না। আবার কেউ দেখা যায় যে হচ্ছে বাজারের জুসগুলো পছন্দ করে, এটাও করা উচিত না, ঠিক না। এবং সেগুলো যদি জুসগুলো আমরা যদি খাওয়াতে চাই সেটা যেন আমরা বাসার তৈরি করা জুসগুলো খাওয়াই। অনেক ক্ষেত্রে এই যে জ্বরের বিষয়টা বলেন, খাবার দাবারের বিষয়টা রয়েছে, কিন্তু জ্বর যখন বেশি উঠে যায় তখন ওই সময় আসলে কারো দেখা যাচ্ছে মা বাবা বলে 103-4 হয়ে গেল, ওই সময়ে ঘরোয়াভাবে আসলে ওনার কি করা উচিত মা বাবাদের? যদি জ্বর খুব বেশি আসে তাহলে মনে রাখা লাগবে যে আমাদের ঔষধের তাদের একটা বমির প্রবণতা থাকে। আমরা ওরাল ফর্মে যে ওষুধগুলো যদি অ্যাভয়েড করতে চাই তাহলে বাচ্চাদেরকে সহসাই কিন্তু তাকে যে আমরা সাপোজিটরি দিতে পারি, যে জ্বর কমানোর জন্য নাপা সাপোজিটরি পাওয়া যায় বা প্যারাসিটামল সাপোজিটরি, সেটা যদি আমরা বয়স ভেদে যদি পায়খানার রাস্তায় দিই তাহলে বাচ্চাটার একটু জ্বর কমে আসলেই 100 বা 101-এর নিচে যদি জ্বর চলে আসে তাহলে কিন্তু বমির প্রবণতা কমে যায়, তখন কিন্তু বাচ্চার আর অতটা বেশি অসুবিধা থাকে না। যার জন্য জ্বর খুব বেশি আসলে আমরা যে অ্যাভয়েড করে তাকে প্যারাসিটামল হচ্ছে সরাসরি মুখে খাবার না দিয়ে, যেহেতু বমির ভাব থাকে সেজন্য বমির ভাব থাকলে তাকে সাপোজিটরি, বিষয়টা এমন না যে 103-4 হলে সবসময় যে সাপোজিটরি দেওয়া লাগে, খুব সুন্দরভাবে বলেছেন, এসব বমির প্রবণতা থাকে। অনেককেই দেখা যায় যে এই সময় জ্বর যখন বেশি থাকে গোসল করিয়ে দিতে বা মাথায় পানি ঢালতে, এটা যদি একটু বলতেন। হ্যাঁ,
আমাদের জ্বর বেশি থাকলে আমরা কিন্তু হচ্ছে কুসুম গরম পানি দিয়ে গা মুছে দেওয়ার কথা আমরা বলি, ইয়ে করা যায়। তার মানে কিন্তু গোসল করে দিতে হবে এমন? হ্যাঁ, এমনটা কিন্তু না, এমনটা না। আবার হচ্ছে জ্বর আসলে যে গোসল করানো হবে না, এটাও কিন্তু ঠিক না। স্বাভাবিক অবস্থায় থাকবে এবং হচ্ছে জ্বর সারানোর জন্য আমরা কুসুম গরম পানিতে গা মুছে দিতে পারি। আমরা যদি এইভাবে বুঝে থাকি আর কি, আপনারা যে তথ্যটা দিতে যাচ্ছেন সেটা হচ্ছে স্বাভাবিক একটা শিশু যে গোসল করবে প্রতিদিনকার, সেই গোসল থেকে তাকে বিরত রাখা যাবে না। কিন্তু জ্বর বেশি হলে যে একেবারে গোসল করে দিতে হবে না, রাত 2টা 3টা বাজে জ্বর হলো তাকে গোসলখানে নিয়ে গেলাম, বিষয়টা তা না। আচ্ছা, তাকে যে আমরা মুছিয়ে দিব কিরকম, মানে পানিটা কেমন হওয়া উচিত? আমরা বলি যে হচ্ছে যে পানি গরম না ঠান্ডা না এই পানি দিয়ে, যাতে ঠান্ডা পানি দিলে কিন্তু তার হচ্ছে ভেসো কনস্ট্রিকশন হবে এবং তার আরো বেশি অস্বস্তি হবে। আপনি বলছেন ঠান্ডা পানি দিলে তার রক্তনালীগুলো সংকুচিত হয়ে দেখা যায় যে তার জ্বরটা তেমন আসলে কমবে না। যার জন্য এমনটা দিব যেটা গরম না ঠান্ডা না, কুসুম গরম পানি আমরা বলি। এটা হচ্ছে আমরা কোনো ন্যাকড়াতে ভিজে সম্পূর্ণ গা একটু যাতে পানি লেগে থাকে এরকমভাবে আমরা মুছে দেব। দিলে দেখা যাবে যে ওই যেটুকু গায়ে পানি লেগে থাকবে বা এটা ইভাপোরেট হওয়ার সময় তার হচ্ছে এই পানিটা যখন বাষ্পীভূত হবে তখন শরীর থেকে তাপটা নিয়ে যাবে এবং তার শরীরের তাপমাত্রা কমে যাবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এরকম ঠান্ডা পানি দিয়ে করার ফলে বাচ্চারা জ্বর নিয়েছিল, পরে ঠান্ডা লেগে গিয়েছে। খুব সুন্দরভাবে আসলে আপনি বলছেন। এই সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ভাইরাস জ্বরের কথা বলেন, ভাইরাস জ্বর ছাড়াও দেখা যায় ব্যাকটেরিয়া বা জীবাণু ঘটিত যেটা হয়, সেরকম কি কারণে এই সময় জ্বর হতে পারে? এই সময় জ্বর হচ্ছে সবচেয়ে বেশি টাইফয়েড ফিভারের কথা আমরা বললাম, টাইফয়েডের কথাই আমাদের মনে রাখা লাগবে। আর এছাড়াও দেখা যায় যে সাধারণত ইনফেকশনে যেমন গলার ইনফেকশন হয়, টনসিলাইটিস হতে পারে অথবা ফ্যারেঞ্জাইটিস হতে পারে, কানের ইনফেকশনগুলো এগুলো কিন্তু বাচ্চাদের কমন। এগুলো জনিত ব্যাকটেরিয়া দেয়, এই কয়েকটা দিয়েই কিন্তু বেশি হয়। আর খুব বেশি হলে নিউমোনিয়া হয়। তাহলে স্বাভাবিক অবস্থায় যে উপরের শ্বাসনালী যেগুলো, সেই ইনফেকশনগুলোই বেশি। এই জায়গাগুলোতে যদি ইনফেকশন হয়, বাচ্চা কিন্তু ওই যে খেতে পারে না, এটা কিন্তু অন্য কারণ না, লোকাল কারণে খেতে পারছে না। সেক্ষেত্রে আমি বলবো যে মা বাবাদের যদি সম্ভব হয় একটু গলাটাও একটু দেখতে চাই, সেখানে কোনো জায়গায় টনসিল ফুলে গেছে কিনা। সব শিশুর ডাক্তার গলা না দেখে কাউকে চিকিৎসা দেয় না, যে ধরনের জ্বর হোক। কাজে দেখা যায় যে বাচ্চার হচ্ছে কোনোভাবে গলায় যদি গোপনে যদি পিছন দিকে যেহেতু থাকে, এইটা না দেখে আমরা চিকিৎসা দিই না। এই জন্য যে গলায় ইনফেকশন থাকলে অন্য কোনো কিছু চিকিৎসা করে কিন্তু লাভ হবে না। এবং গলার ইনফেকশন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্যাকটেরিয়াল হলে বাচ্চা অনেক বেশি কষ্ট পায়। খুব সুন্দরভাবে বলছিলেন যে এই সময় তো আমরা ডেঙ্গুর কথা বলছি, চিকুনগুনিয়ার কথা বলছি, কিন্তু একটা বড় অংশই দেখা যাচ্ছে যে টাইফয়েড হচ্ছে। টাইফয়েড রোগটা কি, এটা লক্ষণ কি, চিকিৎসা কি, সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। অবশ্যই দর্শক অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কোন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর জ্বর এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক আল আমিন মৃথা। আমরা আলাপ করছিলাম জ্বর নিয়ে এবং আমরা ভাইরাসজনিত জ্বরগুলো নিয়ে মোটামুটি আলাপ করেছি। এই সময় কিন্তু ব্যাকটেরিয়ার কথা বললেন, যে টাইফয়েড বা এন্টেরিক ফিভার যেটা বলছিলেন, সেটা কিন্তু অনেকের হচ্ছে। আসলে এই এন্টেরিক ফিভার বা টাইফয়েড আসলে রোগটা কেন হয়, কি দিয়ে আসলে আমাদের হয়? এটা আমাদের হচ্ছে, এটা কিন্তু পানিবাহিত অসুখ। আমরা মনে রাখবো যে বাচ্চাকে পানি খাওয়ানো এবং যে কোনো খাবার থেকেও অন্য খাবারে হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি পানি যেহেতু অনেক বেশি চলে যায় পেটের ভিতরে, কাজে এটাতেই বেশি হয়। তা আমরা মনে রাখবো যে পানিবাহিত অসুখ এবং অন্য খাবারের সঙ্গে যেহেতু হয়, এমন কোনো খাবার খাবো না যেটা দিয়ে মানে আমার পরিচিত না, অথবা হচ্ছে সেটা ওই জীবাণু ঘটতে হতে পারে। একটা হচ্ছে যে ঘরের যে খাবারটা পানিটা সেটা তো আমরা ফুটিয়ে খাবো, সেটা তো অনেকে সচেতন থাকে, কিন্তু বাইরের যে বাইরের খাবারগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকবো। আর একটা জিনিস সতর্ক থাকবো, আমরা বলি যে ঢাকা শহরে আমরা সবগুলো বাচ্চাকে, বিশেষ করে আন্ডার 5 চিলড্রেন, 5 বছর নিচের বাচ্চাদেরকে পানি খাওয়ানো এবং গোসল করানো দুটাই কিন্তু ফুটানো পানি হওয়া লাগবে। কারণ আমাদের বাচ্চারা যখন গোসল করে তখন কিন্তু ওর জিহ্বা প্রথমেই হচ্ছে ওই পানিটা দেয়। ট্যাপের পানিতে যে আপনি যখন গোসল করাচ্ছেন, দেখা যায় যে একটা মা এসে বলে যে আমার বাসায় তো এরকম হচ্ছে ভালো পানি, তারপর আমাদের হচ্ছে মেশিন আছে, আমরা সবই কিছু করি, ফুটে খাই, কিন্তু বাচ্চাটা টাইফয়েড ফিভার হলো কি জন্য? এগুলো কিন্তু অনেকেই দেখা গেছে যে বাচ্চা গোসল করার সময় কিন্তু ওইভাবে পানি নিয়ে নিচ্ছে। সে বলে যে বাইরে খাবার খায় না, ওর কিন্তু ওই একটা। ইভেন আমরা বাইরের থেকে যে বাচ্চা আসে, ইউরোপ আমেরিকা এগুলো থেকে আসে, আসার 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে 2 সপ্তাহের মধ্যে অনেকেই দেখা যায় যে পানিটা নিয়ে আসে একেবারে মিনারেল ওয়াটার পানি, দেখা যাচ্ছে যে 1 মাসের পানি একেবারে প্লেনে করে নিয়ে আসে, কিন্তু তবুও তারা অসুস্থ হয়। হচ্ছে ওই যে গোসল করার সময় ওই সাবধানতা নিচ্ছে না। আমি বলবো যে আমাদের বাচ্চাদেরকে খাবারের ব্যাপারে
খাবারের পানি এবং গোসলের পানি দুটাই যেন হচ্ছে সেফ হয় এবং একই রকম পানি যেন সে দিয়ে গোসলও করায়, তাহলে দেখা যাবে যে টাইফয়েডটা অনেক কমে যাবে এবং হচ্ছে হবে না। খুবই সুন্দর। এই যে টাইফয়েড, এই যে রোগটা বা এন্টেরিক ফিভারের লক্ষণ আসলে কি কি? টাইফয়েডের লক্ষণটা এই যে এর আগে আমরা একটা ভাইরাসজনিত জ্বরের কথা আলোচনা করলাম, এটা কিন্তু একটু ভিন্ন। টাইফয়েডের জ্বর দেখা যায় প্রথমে অল্প জ্বর, মা বলে যে 2-3 দিন আগে থেকে একটু একটু করে জ্বর, 3 দিন 4 দিনে অনেক বেশি, 5ম দিন দেখা যাচ্ছে বেশ বেশি, তারপরে 7ম দিন থেকে অনেক বেশি হওয়া শুরু করে। এই যে আস্তে আস্তে জ্বর হওয়া, এটা কিন্তু টাইফয়েডের একটা লক্ষণ। যদিও বাচ্চাদের যে সবসময় এরকম হবে সেটা না, কিন্তু এরকম একটা কিন্তু খুবই ডাক্তাররা লক্ষ্য করে যে মা কিভাবে বলতেছে, মা সুন্দর করে এভাবে বলেন। তো মনে রাখবো যে আস্তে আস্তে এই জ্বরগুলো কিন্তু অনেক বেশি জ্বর হয়ে যায়। বাচ্চা কিন্তু প্রথম সপ্তাহের শেষের দিকে দেখা যায় খুব অসুস্থ হয়ে যায়, খেতে পারে না, বাচ্চার পেটটা ফোলা থাকে, তারপর হচ্ছে পেট একটু করে ব্যথা করে, বমি করে। এগুলো কিন্তু টাইফয়েড ফিভারের লক্ষণ জ্বরের সাথে। এবং কোনো বাচ্চা দেখা যায় যে শেষের দিকে এসে যে অনেক বেশি পেটের ব্যথা হয়, এমনও হয় যে 2য় 3য় সপ্তাহে এসে হচ্ছে তার বাচ্চার হচ্ছে পেটের নাড়ি ফুটে হয়ে যাওয়া, এইরকমও কিন্তু সম্ভাবনা থাকে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমার মাথার মধ্যে রাখবো যে এটার কিন্তু কমপ্লিকেশন কিন্তু অনেক বেশি এবং অনেক গভীরে। দেখা যায় যে দেহের মধ্যে এমন কোনো জায়গা নাই যে এখানে টাইফয়েড ফিভার এফেক্ট করে না। আমরা অনেক ক্ষেত্রে এরকম পাই, বিশেষ করে আগে যেটা হতো যে টাইফয়েড হয়েছে কিন্তু তার ব্রেনের এফেক্ট হয়েছে, এরকম আমরা দেখেছি আর কি বড়দের মধ্যে। হয়তো ইদানিংকালে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে এটা একটু কম হচ্ছে, কিন্তু তবুও আমাদের কিন্তু সতর্ক হওয়া লাগে। এই রোগের আসলে চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা হচ্ছে আমরা প্রথমেই টাইফয়েডের জীবাণুটা আমরা হচ্ছে নির্ণয় করব ব্লাড টেস্ট করে। ব্লাডের টেস্ট হচ্ছে করা যায় প্রথম সপ্তাহে, এবং তারপরে কিছু কিছু টেস্ট ভিন্ন ভিন্ন আছে, ডাক্তাররা সেইভাবেই করে। এই নির্ণয় করার পরে এবং সাইমultaneously আমরা এই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োজন পড়ে। টাইফয়েড হলে অ্যান্টিবায়োটিক লাগে না, টাইফয়েড হলে কিন্তু ডেঙ্গু চিকনগুনিয়াতে যেমন অ্যান্টিবায়োটিক লাগে না, এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়। এবং এই ক্ষেত্রে সব ক্ষেত্রে কি মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিকের কাজ হয়? সব ক্ষেত্রে এখানে কাজ হয় না। দেখা যায় যে একটা বাচ্চা যদি আমরা 5 দিন ধরে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, এ যদি কাজ না হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা পরিবর্তন করার প্রয়োজন পড়ে। আবার কোনো ক্ষেত্রে দেখা গেছে যে অ্যান্টিবায়োটিক আমরা শিরাতে দেওয়ার পরেও কিন্তু 3 থেকে 5 দিনের মধ্যে জ্বর ছাড়ে না। এখানে হতাশ হওয়ার কিছু নাই, আমরা অপেক্ষা করব এবং ওটা যদি আগে জীবাণু নির্ধারণ করা থাকে তাহলে ওইটা দেখে কিন্তু আমরা যদি চিকিৎসা করি তাহলে 5 দিনেই আমরা যেন অ্যান্টিবায়োটিক পরিবর্তন না করি। তার পরবর্তী সময় যদি না হয় তাহলে সেটা একটা ভিন্ন পরিস্থিতি। অ্যাজ ইউজুয়াল দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রথম অ্যান্টিবায়োটিক হয়ে যায়। কোনো ক্ষেত্রে মুখের অ্যান্টিবায়োটিকও ভালো রেসপন্ড করে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই রোগ থেকে আসলে প্রতিরোধের বা বাঁচার উপায় কি কি? বাঁচার উপর আমরা সবসময় মনে রাখবো, আমরা আলোচনার সময় বলছি যে আমরা যেসব খাবো সেসব খাওয়াগুলো আমাদের যেন সেফ হয়, সেফ ড্রিঙ্কিং ওয়াটার এবং হাউস হোল্ড যেগুলো খাবার সেগুলো আমরা খাবো। বাইরের খাবার ফুচকা, তারপর হচ্ছে এই যে কুশারের রস, এই বাজারে যেগুলো পাওয়া যায়, চিনি মুড়ি মাখা, তারপর হচ্ছে এই যেগুলো হচ্ছে স্ট্রিট ফুড পাওয়া যায়, এগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করবো। এটা গেল। আর আরেকটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা খাবারের তৈরি করা এবং খাবারের আগে যেন আমরা হ্যান্ড ওয়াশ করি, বড়রা যেন হ্যান্ড ওয়াশ করে হচ্ছে যেন করি, এবং বাচ্চাকে খাবারের সময় যেন হ্যান্ড ওয়াশ করানোর অভ্যাস করি। আর মনে রাখবো যে এটার কিন্তু টিকা আছে। আচ্ছা, টাইফয়েডের কিন্তু একটা ইফেক্টিভ টিকা আছে, যেটা হচ্ছে সাধারণত এখন 6 মাস থেকেই তার অনওয়ার্ডে দেওয়া যায় এবং এটা খুবই ইফেক্টিভ। এছাড়াও হচ্ছে দেখা যায় যে প্রতি 3 বছর পর এটা টিকা দেওয়া এবং যে নিয়মগুলি মেনে চললে এই রোগ থেকে আমরা প্রতিরোধ করতে পারি। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলেন আসলে টিকা রয়েছে, এই রোগের অ্যান্টিবায়োটিক দিতে হয়, কিন্তু অ্যান্টিবায়োটিক দিলে তো শরীরের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তার চেয়ে যদি আমরা নিয়মগুলি মানি, যেটা বললেন বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানি, এবং যারা খাবার বানাচ্ছেন তারা যেন সাবান দিয়ে হাত ধুই, তাহলে কিন্তু আমাদের শিশুরা এই রোগ থেকে মুক্ত থাকতে পারবে। আমাদের শিশুরা সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি, এই কারণে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।